হাই, দিস ইজ এম। গতকাল আমি দেখতে চেয়েছিলাম যে এই ভিডিও সিরিজের এপিসোড 3 অর্থাৎ আজকের ভিডিও তোমরা অ্যাক্টিভলি কতটা দেখতে চাও। তার জন্য আমি এপিসোড 2 এর একটা ভিডিও লিংক শেয়ার করেছিলাম গতকাল রাত্রে আমার ফেসবুক টাইম লাইনে এবং বলেছিলাম যে এটা যদি 20টা শেয়ার হয় তাহলে আমি আজকের ভিডিওটা করবার জন্য উঠে পড়ে লাগবো। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে তোমরা 20টার অনেক বেশি শেয়ার করেছো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড সেকেন্ডলি, এই অ্যাক্টিভ সাপোর্ট যেটা তোমরা দেখালে শেয়ারিং এর মাধ্যমে, তার মাধ্যমে আমি যে কতটা মোটিভেশন বা ইন্সপিরেশন পেয়েছি সেটা আমি তোমাদের কথায় বলে বোঝাতে পারবো না। আগামী দিনে এইভাবেই পাশে থেকেও আমার। আরেকটা খুব ছোট্ট আবদার আছে তোমাদের কাছে। দেখো, এটা তো খুব স্পেশাল ভিডিও সিরিজ, খুব ইউনিক, এরকম আগে ইউটিউবে কোনোদিন হয়নি। সুতরাং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারী বলে মনে হয়, তাহলে নিজেদের দেখার সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করো শেয়ারিং এর মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে। এবার প্রশ্নটা হলো, এই ভিডিওটা কি আগামী এক সপ্তাহে 1K ভিউ রিচ করতে পারবে? পারবে কি 1K ভিউ রিচ করতে? দেখা যাক একটু চেষ্টা করে। চলো ভিডিওটা শুরু করা যাক। The story you are about to hear is true. তোমরা সকলে নিশ্চয়ই জানো যে এই মাসে সত্যজিৎ রায়ের জন্মদিন এবং সেই জন্য এই সপ্তাহের সানডে সাসপেন্সেও আমরা সত্যজিৎ রায়ের একটা খুব সুন্দর গল্প উপহার পেয়েছি। আমাদের গল্পের প্রধান চরিত্র অরূপ বাবু পুরীতে এসেছেন একটু ভেকেশন করবার জন্য। সেখানে ওনার কিছু লোকজনের সাথে আলাপ পরিচয় হয় যারা ওনাকে বিখ্যাত অ্যাওয়ার্ড উইনিং চিলড্রেন্স রাইটার অমলেশ মৌলিকের সাথে গুলিয়ে ফেলেন। এই অমলেশ বাবুর সাথে অরূপ বাবুর চেহারার এক অদ্ভুত মিল আছে। অরূপ বাবু এদের বারবার করে বোঝানোর চেষ্টা করেন যে উনি অমলেশ বাবু নন। হয়তো চেহারার একটা মিল থাকতে পারে, কিন্তু উনি সম্পূর্ণ আলাদা একজন ইন্ডিভিজুয়াল। কিন্তু এরা বিশ্বাস করতে চায় না, কারণ এই অমলেশ বাবুর একটা অদ্ভুত স্বভাব আছে। উনি ফ্যান ফলোয়ারদের থেকে একটু দূরে থাকেন, উনি মানুষজনের ভিড় থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন। সেই কারণের জন্য এরা মনে করতে থাকে যে অরূপ বাবুই হচ্ছে অমলেশ বাবু, কিন্তু মিথ্যে কথা বলছেন যাতে তাদের সঙ্গ থেকে বা তাদের ভিড় থেকে দূরে থাকা যায়। এই ভক্তবৃন্দের মধ্যে আবার কিছু বাচ্চা কাচ্চা কচি কাচা রয়েছে যারা অমলেশ বাবুর খুব বড় ফ্যান। অরূপ বাবু এদের মন ভাঙতে চান না, সুতরাং উনি চেষ্টা বন্ধ করে দেন এটা বোঝানো যে উনি অমলেশ বাবু নন, এবং আগামী কয়েকদিন উনি অমলেশ বাবু হওয়ার ভান করেন, তাদের সাথে মেলামেশা করেন এবং অমলেশ বাবুর মতন তিনি অ্যাক্ট করবার চেষ্টা করেন। কিন্তু এরপরে অরূপ বাবুর মনে হতে থাকে যে তিনি সকলকে ভাঁওতা দিচ্ছেন। অ্যাকচুয়ালি এই অমলেশ বাবুরও পুরীতে আসবার কথা ছিল এবং সেই খবর চারিদিকে রুটে গিয়েছিল বলেই এই ফ্যান ফলোয়াররা অরূপ বাবুকে ডিসপারেটলি অমলেশ বাবু মনে করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি অমলেশ বাবুর কিছু প্রয়োজন আসবার জন্য, কিছু দরকার পড়ে যাওয়ার জন্য ওনার আসতে দেরি হচ্ছিল এবং তার জন্যই অরূপ বাবুকে অমলেশ বাবু সেজে থাকবার জন্য সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অরূপ বাবুর এবার মনে হলো যে এবার ব্যাপারটা খুব বাজে দিকে চলে যাচ্ছে এবং অ্যাকচুয়াল অমলেশ বাবু পুরীতে আসবার আগে তাকে পুরী থেকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু অমলেশ বাবুর সাথে ডাইরেক্টলি ফেস টু ফেস একবার দেখা করবার লোকটাও তিনি সামলাতে পারছিলেন না। এই অমলেশ বাবু আসবার দিন অরূপ বাবু রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করতে থাকেন। যখন ভদ্রলোকের সাথে তার অ্যাকচুয়ালি দেখা হয় তখন তিনি খেয়াল করেন অবাক হয়ে যে ভদ্রলোক একটু হলেও তুতলে কথা বলেন বা স্ট্যামার করেন। তখন অরূপ বাবুর মনে হতে থাকে যে তার ফ্যান ফলোয়ার বাচ্চাগুলোর মধ্যে তার সম্বন্ধে যে ধারণাটা জন্মেছিল সেই ধারণাটা বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা বাঁচানোর জন্য তিনি অমলেশ বাবুকে একটা প্রস্তাব দেন। পুরীতে অমলেশ বাবু যে হোটেলে উঠবার কথা ছিল, অরূপ বাবু তাকে প্রস্তাব দেন যে সেই হোটেলে না উঠে উনি যেন অন্য হোটেলে ওঠেন। সেক্ষেত্রে অমলেশ বাবু একই সঙ্গে সঙ্গে নিরিবিলিতে তার ভেকেশনটাও কাটাতে পারবেন এবং অমলেশ বাবু রাজি হয়ে যান। এরকম ফিল গুড জায়গাতে সেই গল্পটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়। এবার এই গল্পটার মধ্যে থেকে বেছে নেওয়া খুব ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং কিছু কিছু জায়গা, কিছু কিছু সেন্টেন্স নিয়ে আমরা বেশ কিছু ট্রান্সলেশন এবার শিখে নেব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে অরূপ বাবু প্রমাদ গুনলেন।
এবার প্রমাদ গোনার ইংলিশ অনেক হতে পারে, কিন্তু প্রপার দুটো ইংলিশ হলো অ্যালার্মড বা অ্যাপ্রিহেনসিভ। তাহলে এখানে আনসারটা হবে, আচ্ছা বাই দ্য ওয়ে গুনলেন মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু এটা পাস্টে আমাদের করতে হবে। তাহলে এটার আনসারটা হবে অরূপ বাবু। অরূপ বাবুটাকে আমরা অরূপ বাবুই রাখলাম। অরূপ বাবু বিকেম, পাস্ট টেন্সের জন্য বিকেম, তাহলে কি হতে পারে, alarmed or apprehensive। সেন্টেন্স 2 এর দিকে যাওয়া যাক। সেন্টেন্স 2 দেখতে পাচ্ছি আমরা, অরূপ বাবু সোজা হয়ে দাঁড়ালেন। এবার এখানে দাঁড়ালেনটা রয়েছে, এটাও অবভিয়াসলি পাস্টেই করতে হবে সেই জন্য। তো এবার অরূপ বাবু সোজা হয়ে দাঁড়ালেন, এই সোজা হয়ে দাঁড়ালেন এই পোর্শনটা অনেকে ভাবতে পারো স্টুড আপ স্ট্রেট বা স্টুড স্ট্রেট, এরকম অনেক রকম ভাবা যেতে পারে, কিন্তু এটার প্রপার ইংলিশ হবে স্টুড আপরাইট। এই সোজা হয়ে দাঁড়ানো, এটার ইংলিশটা হচ্ছে আপরাইট দিয়ে বোঝানো যেতে পারে প্রপারলি। তাহলে ইংলিশটা হতে পারে অরূপ বাবু স্টুডটা আবার কেন হচ্ছে বলে দিচ্ছি, দাঁড়ালেনের জন্য স্টুড হয়ে যাচ্ছে পাস্ট টেন্সে, স্টুড আপরাইট, UPRIGHT, মনে রাখার সুবিধে স্পেলিংটা। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স 2। সেন্টেন্স 3 এর দিকে যাওয়া যাক। সেন্টেন্স 3 আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদের নামে গন্ধে তাদের মন ভেঙে যাবে। এবার এই যে সেকেন্ড পোর্শনটা, তাদের মন ভেঙে যাবে, এটাকে তো আমরা দুভাবে করতে পারি। এক, দেয়ার হার্টস উইল বি ব্রোকেন, অথবা দে উইল বি হার্ট ব্রোকেন। তো এখানে আমরা সেকেন্ড অপশনটা প্রেফার করব, কারণ সেকেন্ড অপশনটা বেশি ন্যাচারাল শুনতে লাগছে। আচ্ছা, এবার প্রথম পোর্শন প্রতিবাদের নামে গন্ধে, এই পোর্শনটা অনেকটা ক্রিটিক্যাল, ওই জন্য এবার একটু আলোচনা করে নিই। এখানে নামে গন্ধে তো নেম স্মেল হবে না অবভিয়াসলি, তো নামে গন্ধে বলতে এখানে প্রতিবাদের আভাসে বা ইঙ্গিতে বোঝানো হয়েছে, ঠিক আছে, আভাসে বা ইঙ্গিতে বোঝানো হয়েছে। তার মানে আভাসের ইংলিশ আমরা করতে পারি হিন্ট। তার মানে অ্যাট দ্য হিন্ট অফ, প্রতিবাদের আভাস বা নামে গন্ধে, সেটার ইংলিশ হবে অ্যাট দ্য হিন্ট অফ প্রোটেস্ট অর অ্যাট দ্য হিন্ট অফ আ প্রোটেস্ট। এইটা হবে প্রতিবাদের নামে গন্ধের ইংলিশ। তাহলে আনসারটা করে নেওয়া যাক। আগে তাদের মন ভেঙে যাবে পোর্শনটা আগে করে নিই। তাহলে আমরা সেকেন্ড অপশনটা হচ্ছে দে উইল বি হার্ট ব্রোকেন, দে উইল বি হার্ট ব্রোকেন। এবার প্রতিবাদের নামে গন্ধে, অ্যাট দ্য হিন্ট অফ আ প্রোটেস্ট। এখানে এইটা একটু অ্যাড করতে হলো প্রোটেস্টের আগে, না হলে জিনিসটা ঠিক হতো না। অ্যাট দ্য হিন্ট অফ প্রোটেস্ট এরকম করা যায় না, প্রোটেস্ট ব্যাপারটা সবসময় আমরা কাউন্ট করতে পারি। তো এখানে আমরা এটা অ্যাড করতেই পারি, এ আর্টিকেলটা অ্যাড করলে এখানে ভুল হবে না, এখানে বরঞ্চ এই আর্টিকেলটা অ্যাড করার প্রয়োজন আছে, বিকজ প্রোটেস্ট আমরা কাউন্ট করতে পারি কতগুলো প্রোটেস্ট হচ্ছে, সো কাউন্টেবলের মধ্যেই পড়ে যায়। তাহলে দে উইল বি হার্ট ব্রোকেন অ্যাট দ্য হিন্ট অফ আ প্রোটেস্ট। লেটস মুভ অন টু দ্য সেন্টেন্স 4। ফোর্থ সেন্টেন্সে রয়েছে, তারা তিনজন হাঁ করে পরম ভক্তিতে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এবার ফার্স্ট অফ অল আমরা একটু চেয়ে আছে ব্যাপারটা বুঝে নিই। এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস দুটোতেই হতে পারে। এবার আমাদের তো আর একটা সেন্টেন্স দেওয়া হবে না, আমাদের এর আগে পিছিয়ে আরো সেন্টেন্সেস থাকবে, সেখান থেকে আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। তবে এইটুকুনি ব্যাপার ক্লিয়ার যে এটা কন্টিনিউয়াসে আছে, তো আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই ধরে নেব। এবার পরম ভক্তিতে ইংলিশটা করে দিয়েছি গ্রেট রেভারেন্স, মানে উইথ গ্রেট রেভারেন্স। ভক্তির ইংলিশ অনেক কিছু হতে পারে, বাট রেভারেন্স ইংলিশটা একটু ভালো, সেই জন্য এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে অপলক দৃষ্টির ইংলিশটা রয়েছে দেখো আনব্লিঙ্কিং গেজ। এবার দৃষ্টির ইংলিশ অনেক কিছু হতে পারে, তবে গেজ যে ওয়ার্ডটা এখানে প্রপার যাচ্ছে, সুন্দর যাচ্ছে, ভিশনটা একেবারেই হবে না এখানে। তো দৃষ্টির ইংলিশ এখানে গেজ করে দিলাম। অপলক মানে চোখের পাতা পড়ছে না, তার মানে আনব্লিঙ্কিং। তো এই অবধি গেল, কিন্তু মাঝখানে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। এটার কারণটা হচ্ছে এইটা, দেখো ওপরে রয়েছে হাঁ করে। হাঁ করের ইংলিশ কি হবে? উইথ ওপেন মাউথ বা উইথ ওপেন মাউথ। এবার ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা এখানে ট্রান্সলেট করি, খুবই অদ্ভুত শুনতে লাগবে। সুতরাং হাঁ করে এখানে আমাদের মানেটা বুঝে নিতে হবে। এখানে হাঁ করের মানে হচ্ছে অবাক হয়ে। এবার অবাক হওয়ার একটা ভালো ইংলিশ হতে পারে অ্যাস্টনিশ বা অ্যাস্টনিশমেন্ট। এটা নাউন ফর্মটা তোমাদের বললাম, অ্যাস্টনিশমেন্ট।
এই অ্যাস্টনিশমেন্টটাকে যদি আমরা এটার সাথে অ্যাড করে দিই, কিরকম? অপলক দৃষ্টি আর হাঁ করে দুটো আলাদা পোর্শন না রেখে যদি অপলক হাঁ করা দৃষ্টিতে এইভাবে ভাবি, তাহলে জিনিসটা কেমন হতে পারে সেটা আমরা একটু ভেবে দেখি। এরকম যদি করি তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানেটা চেঞ্জ হবে না, মানেটা সেম থাকবে, কিন্তু খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে হাঁ করা দৃষ্টিতে যদি করি, হাঁ করে হচ্ছে কি যে উইথ অ্যাস্টনিশমেন্ট, আর হাঁ করা দৃষ্টিতে করতে গেলে অ্যাস্টনিশমেন্টে যে নাউনটা, এটা তো একটা নাউন হয়ে যেত, ওই নাউনটা অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড, কারিটা একটু প্রবলেম করছে, দেখতে পাচ্ছ আশা করি, আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড গেজ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল, রাইট? এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের নাউন। এবার আমরা জানি একটা নাউনের আগে একের বেশি অ্যাডজেক্টিভ বসতেই পারে, সুতরাং কোনো অসুবিধা নেই। এবার তারা তিনজনের ইংলিশটা আমরা কি করব? আমরা থ্রি ইন্ডিভিজুয়ালস, অল থ্রি ইন্ডিভিজুয়ালস এরকম করতে পারি, তবে ওটা শুনতে খুব অদ্ভুত লাগে। তার জন্য আমরা এখানে করব all three of them, all three of them। খুব সুন্দরভাবে ন্যাচারালি আমরা এটার ইংলিশ করে দিলাম all three of them। এবার আমরা চেয়ে থাকার ইংলিশটা করব, আমরা যেহেতু প্রেজেন্টে করছি তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তো সেই ফর্মটাই করব এখানে। চেয়ে আছে all three of them are looking at him with unblinking, এবার এই পোর্শনটা চলেছে হাঁ করা অপলক দৃষ্টিতে, with unblinking astonished gaze। তাহলে এটা where are looking, এটা ভার্ব হচ্ছে আর এটা হচ্ছে নাউন, ঠিক আছে? দুটোই দেখা বোঝানোর জন্য ইউজ করা হয় আমরা জানি। তাহলে all three of them are looking at him with unblinking astonished gaze। এবার একটা পোর্শন মিস করে গেছি, পরম ভক্তিতে। পরম ভক্তির ইংলিশে তো উইথ দিয়ে করতে হবে, তাহলে এখানে উইথ দিয়ে আবার না করে বা এন্ড দিয়ে জয়েন না করে আমরা সিম্পলি করতে পারি এই পোর্শনটার ইংলিশটা এখানে করে দিতে পারি, মানে আগে। তাহলে কি করতে পারি? ওই all three of them এর আগে এটা দিয়ে শুরু করতে পারি, with great reverence। তাহলে with great reverence, কমা দিয়ে দিলাম, এটা ছোট করে দিলাম, with great reverence all three of them are looking at him with unblinking astonished gaze। তাহলে উইথটা দিয়ে বারবার করে আনতে হলো না, দুবার উইথ আনতে হলো না, বা এন্ডটাও আমাদের এক্সট্রা জয়েন করতে হলো না। সুন্দর করে এটাকে শুধু আগে নিয়ে এলাম এবং এই আরেকটা উইথ ওটা পরে আনলাম, মাঝখানে বাকি সেন্টেন্সটা লিখলাম। এইভাবে পুরো সেন্টেন্সটা সাজালাম। পুরোটা নোট ডাউন করবে, পুরোটা ভালো করে নোট ডাউন করো, এই সেন্টেন্স থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। চলো এই সেন্টেন্সটা বুঝে নিয়ে থাকলে আমরা সেন্টেন্স 5-এ চলে যাই। সেন্টেন্স 5 রয়েছে, তারা অরূপ বাবুকে ধরে বসলো যে তাকে অন্তত একটা গল্প বলতে হবে। এবার এখানে যেটা ক্রিটিক্যাল পোর্শন সেটা হচ্ছে অরূপ বাবুকে ধরে বসা। এই যে এই পোর্শনটা, এটা কি হবে? এটা তো লিটারাল মিনিং এ আমরা কাজ করতে পারবো না, আমাদের মিনিং বুঝতে হবে। অরূপ বাবুকে ধরে বসা মানে হচ্ছে অরূপ বাবুকে আর্জ করা বা প্রচন্ড রিকোয়েস্ট করা, যেটাকে আমরা এই আর্জ এই শব্দটার মাধ্যমে বোঝাতে পারি। URGE, আর্জ, এই শব্দটার মাধ্যমে আমরা বোঝাতে পারি। তাহলে যেটা আনসার আমরা করতে পারি সেটা হচ্ছে দে। এই মেন ক্রিটিক্যাল পোর্শনটা যখন করে নিলাম তখন আমাদের আর চিন্তা নেই এই সেন্টেন্সটা নিয়ে। দে আর্জড অরূপ বাবু, আচ্ছা, যে তাকে অন্তত একটা গল্প বলতে হবে। এটা আমরা সিম্পলি টু দিয়ে করতে পারি। দে আর্জড অরূপ বাবু টু টেল। এবার টেল তো এখানে হতে পারে, আরেকটা বেটার ওয়ার্ড কি জানো তো, এখানে ন্যারেট করা যেতে পারে, কারণ গল্প বলার কথা বলা হয়েছে, তার মানে গল্প বলা মানে গল্প বর্ণনা করা। দে আর্জড অরূপ বাবু টু টেল অর ন্যারেট অ্যাট লিস্ট, অন্তত ইংলিশ আমরা সকলে জানি, অ্যাট লিস্ট ওয়ান। আচ্ছা, স্টোরি তো হতে পারে, আমরা জানি স্টোরি, কিন্তু স্টোরির বদলে আমরা টেলও ব্যবহার করতে পারি, TALE, টেল। তো টেল আর টেল এই দুটো যদি ব্যবহার করি তাহলে খুব ইন্টারেস্টিং হবে। বিখ্যাত আমেরিকান হরর স্টোরি রাইটার, হরর অ্যান্ড ডিটেকটিভ স্টোরি রাইটার
এডগার অ্যালান পোয়ের একটা খুব বিখ্যাত গল্প আছে আর টেল টেল হার্ট বলে। সেখানে প্রথম টেলটা হচ্ছে এইটা, পরের টেলটা হচ্ছে এইটা। খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। তো যাই হোক, তাহলে গোটাটা দাঁড়ালো দে আর্জড অরূপ বাবু টু টেল অর ন্যারেট অ্যাট লিস্ট ওয়ান স্টোরি অর টেল। এইভাবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং ট্রান্সলেশনস করলাম এবং একই সঙ্গে শিখে নিলাম বেশ কিছু অদ্ভুত বাংলা ফ্রেজের অদ্ভুত ইংলিশ। এবার এই গল্পের মধ্যে খুব বড় একটা মনস্তাত্ত্বিক জায়গা রয়েছে, যেটা হয়তো অনেকে মিস করে যেতে পারি আমরা। তাই আমি এই জায়গাটাকে একটু পয়েন্ট আউট করতে চাই এবং এটার সাথে আমাদের জীবনের খুব বড় একটা সম্পর্ক রয়েছে। তাই এই জায়গাটা আমি বাদ দিতে বারণ করব। আমাদের গল্পের আজকে অন্যতম ক্যারেক্টার এই অমলেশ মৌলিক ভদ্রলোক, যিনি একজন ফেমড এবং অ্যাওয়ার্ড উইনিং রাইটার। তার মধ্যে একটা ছোট ফল্ট আছে, তার স্ট্যামারিং। এবং আমরা রিডার হিসেবে তার এই স্ট্যামারিং এর সাথে তার লোকজনের থেকে দূরে থাকবার টেন্ডেন্সি এটাকে রিলেট করতে পারি। এবং এটা কিন্তু বাস্তব জীবনে প্রচুর হয়ে থাকে, প্রচুর আমরা দেখে থাকি। ছোটখাটো ইন্ডিভিজুয়াল থেকে যারা স্ট্রাগল করছি, তাদের থেকে যারা বড় জায়গায় চলে গেছে, যারা বিগ বাগ হয়ে গেছেন সোসাইটির, তাদের মধ্যে পর্যন্ত এই আমাদের ভিতরের ফল্ট গুলোকে আমরা এত বেশি কনসেন্ট্রেট করি যে আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করি। আমরা নিজেদেরকে ছোট বলে মনে করতে থাকি এবং আমরা একটু ওই জায়গাগুলো থেকে কুঁকড়ে যাই। কিন্তু মানুষ মানেই তো ফল্টি, মানুষ মানেই তো ভুলে ভরা। এই ভুলকে আমরা দুটো ভাবে ট্রিট করতে পারি জানো তো জীবনে। এক, খুব পরিশ্রম করে, খুব খাটাখাটনি করে ভুলগুলোকে ওভারকাম করার চেষ্টা করতে পারি, ভুলগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল কনসিয়াস থাকতে পারি। অথবা দুই, যেটা আমাকে খুব বেশি করে অ্যাট্রাক্ট করে, এই সেকেন্ড অপশনটা, সেটা হলো ভুলটাকে আমরা স্ট্রেংথে পরিণত করতে পারি আমাদের, বা এই ফল্টগুলোকে স্ট্রেংথে পরিণত করতে পারি। না, দ্য চয়েস ইজ আওয়ার্স ইন্ডিভিজুয়ালি। পরের ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল সম্ভবত। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিস।